যদি মনে করে নির্বাচন কমিশন প্রপার টাইমে এখানে ভোট করানো যাবে না, বিকজ রাজ্য প্রশাসনের সুদীর্ঘ অসহযোগিতার জন্য, বাধার জন্য নির্বাচনের কাগজপত্র ঠিক করা যায়নি, তাহলে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচন কমিশন এর আগে অসম এবং জম্মু কাশ্মীরে এই রকমই সেখানকার শাসক বর্গ এই ইলেকট্রাল রোল নিয়ে কাজ করতে পারেনি, ডিউ টাইমে নির্বাচন করা সম্ভব হয়নি বলে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছিল এবং সেটা কার্যকর হয়েছিল, বিকজ এখানে ক্লজটাই বলা আছে নির্বাচন কমিশন প্রত্যয় করে সে রাজ্যে নির্বাচন পরিচালনা করা যাবে না, তাই 356 নর্মাল কোর্সে জারি করার সুপারিশ করতে পারে এবং সেটা করতে বাধ্য হয় রাষ্ট্রপতি। সেকশন 16 পরিষ্কার বলা আছে 1950 পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের সেকশনে স্পষ্টত বলা আছে যে চাইলে নির্বাচন কমিশন চাইলে তারা যেমন যদি মনে করে মেজর কোনো প্রবলেম তৈরি করেছে ইআরও, ডিআরও, বিআরওরা, তাহলে তারা তৎক্ষণাৎ তার নামে সুপারিশ করতে পারে। একদম দেখুন, আমরা দেখবো ভারতবর্ষের শুধু নির্বাচন পরিচালনার স্যানিটির অভাবে তৃতীয় একটি রাজ্য অসম এবং জম্মু কাশ্মীরের পরে তৃতীয় একটি রাজ্য এই তালিকায় নাম লেখালো রাষ্ট্রপতি শাসনের, এবং ওই দিকেই মমতা ব্যানার্জি চাইছে যাক। শেষ 4টের পরে প্রশাসনের মদতেই শাসক দলের নেতারাই জানতে পারে কার বাড়িতে দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছেন। এই প্রয়াতরা ভোট দিতে 4টের পরে আসে শাসক দলের মদতেই, কারণ প্রশাসনের ভেতরের লোকজনই জানিয়ে দেয় শাসক দলের নেতাদের এই ভোটগুলো দাও, এলাকায় মারা গেছে, নেই এরা মৃত ভোটার, অথচ ভোটার লিস্টে এক্সিস্ট করছে। এই ভোটারটা কত সংখ্যায় লাস্ট কালীগঞ্জ নির্বাচনে 6000 ভোটারের মধ্যে 3000-এর কাছে পিঠে মৃত ভোটারের নাম কাটা গেছিল। ভাবতে পারেন একটা বিধানসভায় যদি এই হাল হয়, তাহলে এন্টার 294টা বিধানসভায় সংখ্যাটা কত লক্ষ হতে পারে। এই বউগুলো যারা এসেছে আমি জানি না এরা স্বাক্ষরী করতে পুলিশের বউ কিনা, আপনার কাছে তথ্য থাকলে বলবেন, কারণ আমরা তো এড়িয়ে যায়। এরা সব তৃণমূলের পেইড দালালগুলোকে সাজিয়ে বসিয়েছে স্নো পাউডার মাখিয়ে পুলিশের বউ করে। একজন ধর্ষিতার খুন হওয়া একমাত্র সন্তানের পিতা মাতার কে যারা আইনি নোটিশ দেয়, কুণালকে প্রমাণ করতে হবে ও সেটেলমেন্ট করেনি। ভারত সরকারের সংবিধানের 324 থেকে 329 নম্বর ধারায় স্পেসিফিক ভাবে যদি আমি তোমাকে ধরে বলি যে সংবিধান এতটাই পাওয়ার দিয়েছে নির্বাচন কমিশনকে, অর্থাৎ এখানে নির্বাচন কমিশন এমন একটি স্ট্যাটুটরি ভূমিকা পালন করে যেটা নির্দেশাত্মক, অর্থাৎ তারা ডিরেকশন দেয় ডিরেক্ট। এই যে সুপ্রিম কোর্টের ধারাগুলো, যেই ধারাগুলোতে পরিষ্কারভাবে বলা আছে ন্যাশনাল ইলেকশন কমিশন যারা কার্যত জনপ্রতিনিধিত্ব আইনের 1950 সালের নিয়ম মানলে পরে তারা স্পষ্টত রুল 21 অনুযায়ী তারা ইন্টেন্সিভ সামারিলি পার্টলি অথবা পার্টলি সামারিলি এই এসআইআর তারা করতে পারে। এই ক্ষেত্রে কোনো বাধা ভারতবর্ষের সংবিধান নির্বাচন কমিশনকে দেয়নি, তাই দেয়নি বলেই আজকে নির্বাচন কমিশনের কথা কিন্তু সুপ্রিম কোর্টও কাটতে পারেনি। সুপ্রিম কোর্ট রিকোয়েস্ট করেছিল, কালকে সেটাও বলে দিল যে হ্যাঁ সত্যিকারের সিটিজেনশিপ অ্যাক্ট, আধার কার্ড কোনোদিন সিটিজেনের কোনো রকম ডকুমেন্টেশন হতে পারে না। এবার প্রশ্নটা হচ্ছে যে এসআইআরটা 1952 থেকে 56, 57, 61, 65, 66, 83 থেকে 84, 87 থেকে 89, 92, 93, 95, 2002, 2003, 2004 প্রত্যেকটা স্তরে হলো 13টা। আমি 13টার পরিসংখ্যান দিলাম এবং এই 13টার মধ্যে 12.5টাতেই কংগ্রেসের সময়। তাহলে সেই এসআইআর আমরা ইতিহাস ঘেটে পলিটিক্যাল ইতিহাস একটা উদাহরণ পাইনি যেখানে বিরোধী দল এসআইআর মানি না, নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করব, অভিযান করব, অফিসাররা উত্তর দেবে না। আজ অব্দি ইতিহাসে কোথাও নেই। আমি আপনাকে পরিষ্কার বলছি, যেখানে নির্বাচন কমিশন তার চিঠিতে লিখেছে পোটেনশিয়াল অ্যামাউন্ট টু ক্রিমিনাল মিসকন্ডাক্ট, কাদের উদ্দেশ্যে? ইসি তার চিঠিতে পশ্চিমবঙ্গের কিছু আমলা
তাদের সম্পর্কে এই শব্দটা ব্যবহার করেছে, তারা তদন্ত করেছে, করে তারা ডিজিটাল প্রমাণ সহ বলেছে ক্রিমিনাল মিসকন্ডাকশন করেছে, ক্রিমিনাল মিসকন্ডাক্ট। এবং শুধু তাই নয়, চিঠি ওখানে আরো উল্লেখ আছে এই অফিসাররা তাদের ইউজার আইডি পাসওয়ার্ডের মতন ক্রেডেনশিয়ালিটি সেইটাকে শেয়ার করেছে তার অধস্তন কর্মীদের। তাহলে প্রশ্নটা হলো, তারপরে নির্বাচন কমিশনের প্রশ্নের উত্তরে অ্যাক্ট না করে এ রাজ্যের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, অর্থাৎ যিনি এক্সিকিউটিভ পাওয়ারটা হোল্ড করে, কার এক্সিকিউটিভ পাওয়ার? পার্লামেন্টের 256 নম্বর আর্টিকেলে পরিষ্কার বলা আছে, the executive power of every state shall be so exercised as to ensure compliance with the law made by parliament and any existing law which apply in that state, and the executive power of the union shall extend it to giving of such direction to a state as may appear to the government of India to necessary for that purpose। অর্থাৎ পার্লামেন্টে যে ইউনিয়ন টেরিটরি, এই যে কোয়াশি আমাদের যে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার, সেটা কোয়াশি ফেডারেল স্ট্রাকচার, এখানে সেন্ট্রিক ফেডারেল স্ট্রাকচার, সেন্ট্রাল গভর্নমেন্টের রুলটাই প্রেভেল করে শেষ পর্যন্ত। সেখানে দাঁড়িয়ে যে এক্সিকিউটিভ পাওয়ার চিফ সেক্রেটারি হোল্ড করে, সেই এক্সিকিউটিভ পাওয়ার অনুযায়ী এই ইসির সাবঅর্ডিনেট হচ্ছে চিফ সেক্রেটারি, অর্থাৎ ইলেকশন কমিশনের সাবঅর্ডিনেট। ইলেকশন কমিশনই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ডকারী চিফ সেক্রেটারিকে অর্ডার দিয়েছে, আর তিনি নাকি কি করছেন? তিনি লিখছেন, তিনি মুখ্য সচিব লিখছেন যে আমরা তদন্ত করব, অর্থাৎ নির্বাচন কমিশন তদন্ত করেছে, প্রমাণ হয়ে গেছে, তারপরে বলছে তদন্ত করব। তারপরে কি বলেছে? এরা নাকি যথেষ্ট যোগ্য। কি বলেছে? দিস অফিসার্স হু হ্যাভ কনসিস্টেন্টলি ডেমনস্ট্রেট সিনসিয়ারিটি অ্যান্ড কম্পিটেন্স। ভাবতে পারছো তোমরা? তারপরে কি বলেছে? উল্টো নির্বাচন কমিশনকে ইখতিয়ারের বাইরে গিয়ে বলেছে মে বি আর disproportionately harsh measures। এই যে জায়গাটা, রাজ্যের প্রশাসন যে ভারতবর্ষের কোয়াশি ফেডারেল স্ট্রাকচারটা মানে না, আবার প্রমাণ করলো তারা রিপাবলিক অফ ইন্ডিয়ার অংশ, তারা নিজেকে স্বতন্ত্র ভাবে, সংবিধান মানে না, নির্বাচন কমিশন মানে না, সুপ্রিম কোর্ট মানে না, হাইকোর্ট মানে না, তা আবার প্রমাণ করলো। যেখানে মুখ্য সচিব এক্সিকিউটিভ ডিরেকশন মানতে বাধ্য, সেই মুখ্য সচিব কি করছে? চ্যালেঞ্জ করছে। তার ফলে যেটা হচ্ছে, কনস্টিটিউশনাল প্রিন্সিপাল অ্যান্ড মরালিটিটা নষ্ট হচ্ছে। আমি আপনাকে বলছি, এই যে প্র্যাকটিসিং করছে, নির্বাচন কমিশন অর্ডার দিলেও আর্টিকেল 12 অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট অথরিটি রাজ্যের প্রশাসন, তারা ব্যবস্থা নিতে বাধ্য, তারা দয়া করছে না। কিন্তু তারা যদি না করে সেক্ষেত্রে, তাহলে নির্বাচন কমিশনের 356 যে ধারাটা বা রাষ্ট্রপতি শাসনের, সেখানে একটা ক্লজ আছে কি কি কারণে তোমার এই ইয়েটা হতে পারে রাষ্ট্রপতি শাসন। তার একটা উল্লেখযোগ্য ক্লজ হচ্ছে, যদি মনে করে নির্বাচন কমিশন প্রপার টাইমে এখানে ভোট করানো যাবে না, বিকজ রাজ্য প্রশাসনের সুদীর্ঘ অসহযোগিতার জন্য, বাধার জন্য নির্বাচনের কাগজপত্র ঠিক করা যায়নি, তাহলে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, নির্বাচন কমিশন এর আগে অসম এবং জম্মু কাশ্মীরে এই রকমই সেখানকার শাসক বর্গ এই ইলেকট্রাল রোল নিয়ে কাজ করতে পারেনি, ডিউ টাইমে নির্বাচন করা সম্ভব হয়নি বলে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছিল এবং সেটা কার্যকর হয়েছিল। বিকজ এখানে ক্লজটাই বলা আছে, নির্বাচন কমিশন প্রত্যয় করে সে রাজ্যে নির্বাচন পরিচালনা করা যাবে না, তাই 356 নর্মাল কোর্সে জারি করার সুপারিশ করতে পারে এবং সেটা করতে বাধ্য হয় রাষ্ট্রপতি। এই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্য যে উদাহরণ তৈরি করছে সাংবিধানিক ক্রাইসিস, আমি কতগুলো আইন বলছি, এসি যোশী ভার্সেস শিবম পিল্লাই 84, তার আগে মহিন্দর সিং গিল ভার্সেস সেন্ট্রাল ইলেকশন কমিশন 78, সেখানে স্পষ্টত নির্বাচন কমিশনের অথরিটিকে প্যারামাউন্ট করেছিল সুপ্রিম কোর্ট। 84-তে সুপ্রিম কোর্ট বলেছিল নির্বাচন কমিশনের পুরো কাজটাই ইসি করবে, সেখানে কারো নাক গলানোর জায়গা নেই।
আর কি বলেছিল? বলেছিল কমিশনের সাথে ইআরও ডিআরও তাদের রিলেশনটা মাঝখানে কোনো রাজ্য সরকার নাক গলাবে না। আমি আপনাকে এতগুলো ক্লজ বললাম 1915 যে এটা পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে, আমি আরো কিছু আপনাকে বলছি, কারণ দেখুন জনগণকে এই সরকার প্রত্যেকটা মুহূর্তে বিভ্রান্ত করে। এখানে পরবর্তীকালে লক্ষ্মীচরণ সেন ভার্সেস AKM হাসান উজ্জামান 85 এর যে মামলাটা, সেখানেও সুপ্রিম কোর্ট হাইলাইট করে দ্য রোল অফ পলিটিক্যাল পার্টিস ইন ইনশোরিং অ্যাকুরেট ভোটার রোলস। অর্থাৎ তৃণমূল বাধ্য অ্যাজ এ পলিটিক্যাল পার্টি এদেশে, তারা বাংলাদেশের কোনো বা পাকিস্তানের কোনো দল নয় যে ওরা মুসলিম লীগের কোনো কাউন্টার পার্ট, এরা বাধ্য। দ্বিতীয় সেকশন 16 পরিষ্কার বলা আছে 1950 পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টের সেকশনে স্পষ্টত বলা আছে যে চাইলে নির্বাচন কমিশন চাইলে তারা যেমন যদি মনে করে মেজর কোনো প্রবলেম তৈরি করেছে ইআরও ডিআরও বিআরওরা, তাহলে তারা তৎক্ষণাৎ তার নামে সুপারিশ করতে পারে। একদম দেখুন, ইজ ফর দ্য টাইম ফর ডিসকোয়ালিফাইড ফর দ্য ভোটিং আন্ডার দ্য প্রভিশন অফ ল রিলেটেড টু করাপ্ট প্র্যাকটিস অ্যান্ড আদার্স। স্পষ্টত কোথায় লেখা আছে? পার্ট 3 নির্বাচন কমিশনের 16C নম্বর উপধারায়। আবার কি বলা আছে? 13CC তে চিফ ইলেকট্রাল অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার এটসেট্রা ডিম টু বি অ্যান্ড ডেপুটেড টু ইলেকশন কমিশন। অর্থাৎ তারা বাধ্য এই মুখ্য সচিব উত্তর দিতে এবং অ্যাক্ট করতে। মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রীর কথায় তিনি যদি আজকে আলাপনের পথে এগোন, তাহলে ভবিষ্যতে আলাপনের কি হয়েছে আপনারা জানেন। আলাপনের আজকে পেনশন বন্ধ, হ্যাঁ দিদির বদান্যতায় তিনি মোটা টাকার পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন আর্থিক একটা, কিন্তু সবার তো সেই কপালে জোটে না। আর সার্ভিস ক্যারিয়ার যদি একবার ধ্বংসপ্রাপ্ত হয়, আমি আপনাকে পরিষ্কার বলছি, সেখান থেকে তাদের রিকভারের চান্সেসটা প্রায় থাকে না। এই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের অগণিত, বিশেষ করে যে দুজন WBCS অফিসারের বিরুদ্ধে মেজর হার্স অ্যাকশন নিতে বলা হয়েছে, তারা 2012 সালের ব্যাচের ইয়াং অফিসার, তাদের জীবন অনেক পড়ে আছে। লাল কালির দাগ সার্ভিস বুকে লাগলে তারা আর বেঁচে বেরোতে পারবে না, এইটাই ফ্যাক্ট। ফলে এটাকে বুঝতে হবে, নির্বাচন কমিশনের কাজ এরা করতে বাধ্য। এবং সেকশন 21, সেকশন 13CC, সেকশন 32 অনুযায়ী তাদের 3 মাস থেকে 2 বছর জেল হবে, সার্ভিস তো যাবেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে 256, 13CC, সেকশন 21, সেকশন 32 এবং অগণিত সুপ্রিম কোর্টের অর্ডারে নির্বাচন কমিশন যে বহুল ক্ষমতাটা এনজয় করে, রাজ্যপালও সেটা করে। রাজ্যপাল ব্রিজ বিটুইন স্টেট অ্যান্ড সেন্ট্রাল, রাজ্যপাল নির্দেশ দেয় না। আমি একটা প্রশ্ন করবো আপনাকে, আপনি পুরোটাই ব্যাখ্যা করলেন স্যার। তাহলে এই আপনার কথার সারমর্ম থেকে এটাই কি এই ধারণার দিকে কি ধাবিত হতে পারে পশ্চিমবঙ্গের আপামর মানুষ, যে বাংলায় যে কোনো সময় জারি হতে পারে 356 নং ধারা? একদম, আমি বলছি এই রাজ্যে মুখ্যমন্ত্রীর 5 জুন তার জায়গায় নতুন যে কেউ তিনি আসুন ভোটে জিতে, বা অন্য কোনো আনতেই হবে। এই জায়গাটার অন্যথা করার কোনো জায়গা নেই, সংবিধান অন্তত দেয়নি। যদি না পারে, আমরা দেখব ভারতবর্ষের শুধু নির্বাচন পরিচালনার স্যানিটির অভাবে তৃতীয় একটি রাজ্য, অসম এবং জম্মু কাশ্মীরের পরে তৃতীয় একটি রাজ্য এই তালিকায় নাম লেখালো রাষ্ট্রপতি শাসনের। এবং ওই দিকেই মমতা ব্যানার্জি চাইছে যাক, কারণ এতে তার যে এত দুর্নীতি, এত কোণঠাসা, জনবিচ্ছিন্ন হয়ে পড়া, তার থেকে অন্তত একটা অজুহাত দেখানোর সুযোগ পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন রাষ্ট্রপতি শাসন জারি হোক, তিনি শহীদ হতে চাইছেন, এবং এই শহীদ হতে পারলেই তিনি এবার বাঁচতে পারবেন। আদারওয়াইজ তার দলে আচ্ছা বুঝুন, একটা স্বরাষ্ট্রমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী নিজে আজকে অসহায়ভাবে বলছেন, পুলিশ মন্ত্রী, যে এত খুন হচ্ছে কেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, তার দলের লোকজন 44 জন মারা গেছে, এই 8-9 দিনে 44 জন খুন হয়েছে। ক্যান ইউ ইমাজিন? তাহলে বুঝুন, রাজ্যের পুলিশ মন্ত্রী নিজেকে প্রশ্ন করছে তার যোগ্যতা নিয়ে। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, রাজ্য কিন্তু সার্বিকভাবে সর্বশান্ত হয়ে গেছে। রাজ্য যদি এরপরেও নির্দেশ না মানে, তাহলে কোন পথে বাংলা? মুখ্যমন্ত্রী কিছুই মানছেন না, যা নিজে মনে করছেন সেটাই করছেন। এখানে কি ওনার সংবিধান চলে? এটা তো আমি বললামই, উনি মনে করলে যে এটা রিপাবলিক অফ বেঙ্গল,
আলাদা ভারত ভূখণ্ডের অংশ নয়, আমরা কোয়াসি ফেডারেল স্ট্রাকচারের অংশ নই। তিনি নিজে একটা প্রধানমন্ত্রী, যেটা সোহরাবুদ্দিন নিজেকে মনে করতো, যেটা মনে করতো মুসলিম লীগের একাধিক অবিভক্ত বাংলার ইয়েরা জিন্না মনে করতো। যদি মনে করে থাকেন তিনি ভুল ভাবছেন। ভারত রাষ্ট্রের মধ্যে তাকে মানতে বাধ্য এই আইনগুলো। স্যার, এসআইআর এর বিরুদ্ধে ইতিমধ্যে সরব হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন একজনেরও নাম বাদ গেলে আন্দোলন হবে, 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব, এবং তিনি বলছেন এটা কি সত্যি তিনি করতে পারেন? সেক্ষেত্রে কেন্দ্রের পদক্ষেপ কি হতে পারে বলে আপনি ভাবেন? উনি তো বলেছেন কেন্দ্র সরকারকে ভেঙে দিতে, রিফাংশনিং করতে। তো সবার আগে রাজ্য সরকারটা রিফাংশনিং করে যাক। উনি রাজ্যও তো ভোটার লিস্টে অনুযায়ী জিতেছে, 21-এ জিতেছে, এই 26-এ নির্বাচন সেটাও এই লিস্টে গিয়ে হবে। 19-এ লোকসভায় তার এমপি তিনি গেছেন, 24-এ লোকসভায় এমপি হয়েছেন এই লিস্ট দেখে তিনি। তাহলে এই লিস্ট দেখে যদি উনি ভোটে জিততে পারেন, যেখানে 7 রাদি, লাভলি খাতুন, অমুক তমুক বাংলাদেশের একাধিক জঙ্গির একাধিক লিস্টে নাম আছে, তার ডায়মন্ড হারবারে তো বিখ্যাত এই নামগুলো, তাহলে প্রশ্নটা হচ্ছে উনি এই জায়গায় দাঁড়িয়ে নিজে সরকারটাকে ফেলে দিয়ে আপনি আচরি ধর্ম পরের সুদায় করুক না। স্যার, আমরা দেখলাম যে এই এসআইআর নিয়ে একদম প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জুজু দেখাচ্ছেন বাংলার মানুষকে। এসআইআর এ এত ভয় কেন তৃণমূলের? এসআইআর বলে কি তৃণমূল শেষ? এসআইআর হলে ধরুন 1 থেকে 1.5 কোটি নাম কাটা যাবে। কারণ 1998 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্টের বলেছিল ভারতবর্ষে 1,80,00,000 অনুপ্রবেশকারী আছে, তার মধ্যে 1,25,00,000 পশ্চিমবঙ্গে। মাথায় রাখতে হবে সেই সময় পশ্চিমবঙ্গের জনসংখ্যা সেন্সাস অনুযায়ী 4,86,00,000। তা 4,86,00,000-র মধ্যে যদি 1,25,00,000 অর্থাৎ প্রতি 4 জন লোক পিছু যদি একজন অনুপ্রবেশকারী হয়, ভারত সরকারের তৎকালীন বামফ্রন্ট সরকার তার বিরোধিতা করেনি, তৃণমূল তো করেইনি বিরোধী নেত্রী থাকাকালীন। তাহলে প্রশ্নটা হচ্ছে তাহলে আজকের দিনে 98-এর পর থেকে আজকে কত অনুপ্রবেশকারী থাকতে পারে বলুন? পুলিশের গাড়ি ধাক্কা মারলে অনুপ্রবেশকারী, একে ধাক্কা মারলে অনুপ্রবেশকারী। এই অনুপ্রবেশকারীরা পাটিগণিতের অঙ্কে রাজ্য সরকার, রাজ্যের মমতা ব্যানার্জি তৃণমূল দল লাস্ট নির্বাচনে 2,90,00,000 ভোট পেয়েছিল, আর বিরোধীরা পেয়েছিল 2,40,45,00,000, 43-45 লাখের ডিফারেন্স ছিল। তাহলে যে অঙ্কে বেশি ভোট পাচ্ছে তার কাছেই তো এই মানে মৃত ভোটার, অনুপ্রবেশকারী ভোটারের ভোটটা বেশি পাওয়ার কথা পাটিগণিত বলে। দ্বিতীয়, প্রশাসনে যারা থাকে, আমি তো দীর্ঘদিন নির্বাচন কমিশনের সাথে যুক্ত ছিলাম এবং প্রিসাইডিং অফিসার হিসেবে বহু নির্বাচন পরিচালনা করেছি। শেষ 4টের পরে প্রশাসনের মদতেই শাসক দলের নেতারাই জানতে পারে কার বাড়িতে দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছেন। এই প্রয়াতরা ভোট দিতে 4টের পরে আসে শাসক দলের মদতেই, কারণ প্রশাসনের ভেতরের লোকজনই জানিয়ে দেয় শাসক দলের নেতাদের এই ভোটগুলো দাও, এলাকায় মারা গেছে। নেই, এরা মৃত ভোটার, অথচ ভোটার লিস্টে এক্সিস্ট করছে। এই ভোটারটা কত সংখ্যায় লাস্ট কালীগঞ্জ নির্বাচনে 6,000 ভোটারের মধ্যে 3,000-এর কাছে পিঠে মৃত ভোটারের নাম কাটা গেছিল। ভাবতে পারেন একটা বিধানসভায় যদি এই হাল হয়, তাহলে এন্টার 294টা বিধানসভায় সংখ্যাটা কত লক্ষ হতে পারে। এইটা পুরো শাসক দল ভোটটাকে ক্যাপচার করে। তাই মমতা ব্যানার্জি এই ভোটের হারিয়ে যাওয়ার ভয়ে গেল রব তুলেছেন, অথচ তিনি তো ফেব্রুয়ারি মাসে দাবি তুলেছিলেন বকলমে এসআইআর হোক। তিনি স্যার, পুলিশের বউ এবং পরিবারের লোকেরা এসেছেন সাংবাদিক সম্মেলন করতে, যে পুলিশকে নাকি কটু কথা বলেছেন নবান্ন অভিযান থেকে বিরোধী দলনেতা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তখন এই পুলিশের স্ত্রীরা কোথায় ছিলেন অভয়াকাণ্ডের সময়, এবং অনুব্রত মণ্ডল যখন আরেকজন তাদেরই সতীর্থ আরেকজন পুলিশ অফিসারের স্ত্রী এবং মাকে টেনে অশ্রাব্য গালিগালাজ করেছে। প্রথম কথা, পুলিশ কোথায় ছিল? হরিমোহন ঘোষ কলেজে নির্বাচন চলাকালীন তৃণমূল নেতা ইকবালের হাত ধরে একজন পুলিশের এসআই খুন হলেন। এই পুলিশ কোথায় ছিল যখন তাদের বাড়ির স্বামীরা, তাদের বাড়ির মেয়েরা পুলিশে চাকরি করতে গিয়ে তৃণমূল নেতাদের কাছে মার খায়, টেবিলের তলায় ফাইল নিয়ে লুকোয়? কোথায় থাকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডা ছাড়িয়ে আনে পুলিশকে মারধর করে? রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে পুলিশ শাসক দলের নেতাদের দ্বারা মার খায়, চর খায়, দোলা সেন মারে, ওই সেন মারে, কোথায় থাকে এই পুলিশের বউরা? পুলিশের বউরা কোথায় থাকে যখন অনুব্রত তাদের ঘরের মা বউকে বিছনায় রাখে? খুব বাজে লাগে কথাটা শুনতে। একটা প্রতিবাদ দেখেছেন? নির্লজ্জ বেহায়া এরা। এই বউগুলো যারা এসেছে, আমি জানি না এরা আক্ষরিক করতে পুলিশের বউ কিনা, আপনার কাছে তথ্য থাকলে বলবেন, কারণ আমরা তো এড়িয়ে যায়। এরা সব তৃণমূলের পেইড দালালগুলোকে সাজিয়ে বসিয়েছে স্নো পাউডার মাখিয়ে পুলিশের বউ করে। শাসক দল, আমি তো বারবার বলছি, এ রাজ্যের পুলিশ হচ্ছে তৃণমূলের নেতাদের বাড়ির গৃহপালিত পশু। তা গৃহপালিত পশু হলে পরে তাদেরই তো কেউ অনেক পুতুলেরা।
পুলিশের বউরা এত আত্মস্বাভিমান হয়ে গেছে যে কে তাদেরকে কোনো একটি বড় নন্দন বলে গালাগালি করেছে বলে প্রেস কনফারেন্স করলো। ও হে আলালের ঘরে দুলালরা, তোমার স্বামীরা যখন বেঘরে মার খায়, তোমার স্বামীরা যখন হারাবুল শাহজাহানের এলাকা দখল, শাহজাহানকে অ্যারেস্ট করতে গিয়ে যখন একটা ভিলেজ পুলিশ গুলিবিদ্ধ হয়ে মারা যায়, তুমি কোথায় থাকো? তোমরা ললো না, আর করিও না, ছলো না। স্যার, আমার শেষ ছোট্ট দুটো প্রশ্ন আপনার কাছে। নবান্ন অভিযানে যেভাবে তিলোত্তমার মাকে মারা হলো, হেনস্থা করা হলো, জাতীয় পতাকা মারালো, পায়ের তলায় পদদলিত করলো পুলিশ, তারপরেও পুলিশ অস্বীকার করছে যে এরকম কিছু ঘটনা ঘটেইনি, কি বলবে? পুলিশ এখানকার এই পুলিশ হচ্ছে মানে দুষ্টের পালন করে, শিষ্টের দমন করে। ফলে এই পুলিশ নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। আমি তো বলেই দিয়েছি রাজ্যে প্রাণী দুপ্রকার, গৃহপালিত একটা মেরুদণ্ডী, একটা পুলিশ। সব পুলিশ হয়তো খারাপ নয়, কিন্তু এদের মাঝখানে ইন্দিরা দেবীদের মতন বা ওই যে কি নাম যেন এখানে ডিসি সাউথ এই মুহূর্তে খুব বড় বড় লেখাটেখা করেন তিনি, বা ধরুন এই যে আজকে মনোজ বর্মা, সুপ্রতিম সরকার, এরা মনে হয় আপনার পুলিশ? আজ অব্দি চাকরি চুরির সাথে যুক্ত একজন তৃণমূলের নেতাদের ওতে কেশাগ্র স্পর্শ করেনি, যাদের শেল্টার দিয়ে রাখে। এটা পুলিশ? সে শিক্ষকদের মারে, জাতীয় পতাকা কেড়ে নিয়ে শিক্ষকদের পেটে বুকে লাথি মারে, এই পুলিশ? নিজেদের মাকেও মারা হলো, কে নিজেদের মা? তিনি রাষ্ট্রের চোখে একটা সন্ত্রাসবাদী। আর ওই যে ধর্ষণকারী সঞ্জয় রায় খোশ মেজাজে আছে, টিভি দেখছে, দামি দামি এসির মধ্যে থাকছে, তারা পুলিশের কাছে, পুলিশের খাতায় তারা হচ্ছে সম্পদ, কারণ তৃণমূলের ঘরের সম্পদ। তাই তৃণমূলই তো নাচাচ্ছে এই অর্বাচীন গুলোকে। আমি অর্বাচীন বললাম। আমার শেষ প্রশ্ন, একটা প্রশ্ন আপনার কাছে। তিলোত্তমার বাবাকে আইনি নোটিশ পাঠালেন কুণাল ঘোষ, তার বাবার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের ক্ষমা চাইতে হবে তিলোত্তমার বাবাকে, নতুবা 4 দিন পর মামলা করবেন কুণাল ঘোষ, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতার দাবি। তিলোত্তমার বাবা সংবাদ মাধ্যমে বলেছেন সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে, রাজ্য সরকার টাকা দিয়েছে, কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে। কুণালের দাবি কোর্টে এই কথা প্রমাণ করতে হবে তিলোত্তমার বাবাকে, নতুবা মামলা করবেন। কুণালই তো পুলিশকে গালাগালি করেছিল যখন ওকে ধরে নিয়ে গেছিল সাহা দেয়। কুণাল বাবুর কথা লেজে গোবর হবে কুণাল। আমি বলছি তো সরকারটা আছে, ও বেঁচে গেছে। সরকারটা না থাকলে আমি বলছি কুণাল বাবুর অবস্থা আমি দেখে যাব। আমরা মিডিয়াতে প্রোগ্রাম করব দুর্দিন দেখে। কুণাল বাবুর পাপের ঘড়াটা পূর্ণ হয়ে গেছে কোনায় কোনায়। একজন ধর্ষিতার খুন হওয়া একমাত্র সন্তানের পিতা মাতার কে যারা আইনি নোটিশ দেয়, কুণালকে প্রমাণ করতে হবে ও সেটেলমেন্ট করেনি সিবিআইয়ের কাছে গিয়ে। কুণালকে এবার প্রমাণ করতে হবে ও সেটেল করেনি। ওর মতন বদমাশ একটা মিথ্যাবাদী প্রমাণ করতে হবে। ও যদি মিথ্যাবাদী নাই হতো তাহলে ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যা যা বলেছিল মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সেগুলো নিয়ে আজ অব্দি একটা কথা বলে? হয় ওটা মিথ্যে কথা, নাহলে এটা মিথ্যে কথা। কোনটা? এই কথাগুলোর উত্তর বাংলার দেখুন। কুণালকে নিয়ে আলোচনা করতে গিয়েই তো আমাদের বিবেকে লাগে। আমাদের রসুন সন্ধ্যা, বাঙালি রসুন সন্ধ্যা এতটা নয় রবীন্দ্র নজরুল সুকান্তের সন্ধ্যা যে আমরা কুণাল বাবুকে বাঙালি আইকন ধরে নিয়ে তার কথায় বাইট দেব। বলেছেন, উত্তর দিলাম, কুণাল বাবুকে আগামীতে প্রমাণ করতে হবে উনি সিবিআইয়ের কাছে গিয়ে সেটেল করেননি।